সাতক্ষীরার এই দুই ক্রিকেটার প্রায় একই সময়ে ডেবিউ করেছেন। একজন দলের অটো চয়েস হয়েছেন, অবশ্য সেটা পারফরমেন্স দিয়েই। অন্যদিকে আরেকজনের ক্যারিয়ারে লম্বা একটা সময় দলে আসা যাওয়াতেই কাটছে। ওয়ানডে স্কোয়াডে নাইম শেখের কাঙ্ক্ষিত ডাকটা আসায় স্বাভাবিকভাবেই কপাল পড়ল সৌম্যর। মূলত সেখানে পার্থক্য গড়ে দিয়েছে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময় নাইমের ইন্টেন্ট। আধুনিক ওয়ানডে ক্রিকেটের সাথে তাল মিলিয়ে ব্যাট করতে পারা কিংবা দলের বাকি দুই ওপেনারের সাথে পাল্লা দিয়ে একই ইন্টেন্টে ব্যাট করতে পারার কারণেই নাইম শেখ জাতীয় দলে। তবে বিস্তারিত আরও ব্যাখ্যা তো আছে, সেগুলোই শোনা যাক নির্বাচকদের মুখে। দেখেন, দল নির্বাচনের আগে আপনি কখনোই এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি। সেইটা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা, যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টুরে তিনটা ওপেনার সাধারণত থাকে। তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে। যে নাইম শেখ আসলেন, তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে। তিনি তাকে কিছুটা বদলেছেন। আমার মনে হয় আপনারাও ফলো করেন, আপনারা সেই জিনিসটা দেখছেন। সো দ্যাট আমাদের এখন ওপেনিংয়ে তিনজন দাঁড়ালো যারা নাকি একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো ক্যাপাবল। সৌম্য সরকার কেন বাদ পড়েছেন সেটাও স্পষ্ট ধারণা থাকাটা সবার জন্যই জরুরি, সেটাই শোনা যাক। সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন 2015 সাল থেকে আছেন। তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন, সে একটু ডিটেলই করি, প্রায় লাস্ট 12-14 মাস থেকে তিনি আনফর্চুনেটলি 3টা ইনজুরিতে ভুগেছেন। একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিটাগংয়ে একদিনের ম্যাচ, তো সেখানে তার এসিএল ইনজুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান। তো এসিএলটাই মেজর ইনজুরি ছিল হাঁটুতে, সেখান থেকে রিকভার করে ফেরত আসেন। তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আরেকটা বড় ইনজুরি হয় আঙ্গুলে, সেখানে অনেকগুলো স্টিচ পরে, অনেকদিন বাইরে ছিলেন। এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি। যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল, যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে it should have recovered within a couple of days. He should have been available against UAE even. But unfortunately, এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইনজুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি, বডি রেসপন্ড করেনি। তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না, এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি, বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিল আপের জন্য আরও যথেষ্ট সময় দরকার। তিনি এখন সুস্থ আছেন, প্র্যাকটিস করছেন। তিনি আমাদের একমাত্রই বলা যায় যে টপ 5-6-এর একজন, যিনি নাকি বলও করতে পারেন। তো আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে, এখনো হয়তো সুস্থ আছেন, বাট উই ক্যানট টেক এনি চান্স এনিমোর। আনফর্চুনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি এই ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন। বাট বাই দিস টাইম ওই পজিশনে কিন্তু অনেকে ভালো খেলছেন, এবং বিকল্প আজকে যে নাইম শেখ আসলেন, তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে। তিনি তাকে কিছুটা বদলেছেন। আমার মনে হয় আপনারাও ফলো করেন, আপনারা সেই জিনিসটা দেখছেন। সো দ্যাট আমাদের এখন ওপেনিংয়ে তিনজন দাঁড়ালো যারা নাকি একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো ক্যাপাবল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, বিকজ 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে। আমার বিশ্বাস যে
সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সব কিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন, বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।